আমন্ত্রণ ২১শে রাতে আমাদের আজকের বিষয় নিরাপত্তা, অস্ত্র ও গানম্যান চেয়েছেন যেসব রাজনীতিবিদ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন জামায়াত মনোনীত নোয়াখালী ৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে বেশ কয়েকটি ঘটনা আমরা দেখেছি। খুলনায় আবারও সেই একই স্টাইলের গুলির ঘটনা আমরা দেখেছি। হত্যার চেষ্টাই বলছে সবাই। এনসিপি নেতাকে হত্যার চেষ্টার জন্য গুলি চালানো হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, আইন উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, হাদির বিচার নিয়ে কথা বলেছেন। আমি আলোচনায় যাবার আগে আমি একটি গণমাধ্যমের কিছু উল্লেখ করতে চাই রিপোর্টে। সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। কেউ চেয়েছেন পুলিশের একটি দল তাকে নিরাপত্তা দিক, কেউ চেয়েছেন অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান, কেউ চেয়েছেন অস্ত্রের লাইসেন্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে নিরাপত্তা, গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্স চেয়ে এখন পর্যন্ত ১৫ জন রাজনীতিবিদদের আবেদন তাদের কাছে এসেছে। সংখ্যাটি দিন দিন বাড়ছে। অনেকে খোঁজ নিচ্ছেন কিভাবে আবেদন করতে হয়। রাজনীতিবিদদের পাশাপাশি ২৫ জনের মতো সরকারি কর্মকর্তা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিরাপত্তা চাওয়া হয়েছে জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ সহ আরও বেশ কয়েকজন। কর্নেল অলি আহমেদ বলেছেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মাসখানেক আগে আমি নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি। আমি শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। একটি প্রশ্ন আসলে যুগ যুগ ধরেই চলছে যে অস্ত্র আসলে কি নিরাপত্তার জন্য যথেষ্ট কি না? না, ডেফিনেটলি না। কারণ এই অস্ত্র তাকে কতটুকু নিরাপত্তা দিবে, কতক্ষণ নিরাপত্তা দিবে? সে তো যেহেতু নির্বাচন সামনে, এরা সবাই রাজনৈতিক নেতা, তাদের ভোট চাইতে যেতে হবে না, নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিতে যেতে হবে না। আর একজন রাজনৈতিক নেতা তিনি যদি নির্ভয়ে নির্বিঘ্নে ভোটারদের সঙ্গে মিশতে না পারেন, কথা বলতে না পারেন, সেই পরিবেশ না আসে, গানম্যান পাহারাদার নিয়ে যদি ভোটারদের কাছে যেতে হয়, তাহলে তিনি কিসের নেতা, কিসের ভোট করবেন? তার মানে এই পরিবেশটা এনশিওর করতে হয় গভর্নমেন্টকে, নির্বাচন কমিশনকে নির্বাচনের সময়ে। এখন সমস্যা হচ্ছে ইলেকশন তো একটা করতে হবে। ইলেকশনের ফেভারেবল পরিবেশ সরকার তৈরি করতে পারেনি। সেজন্য তো আর ইলেকশন পিছিয়ে দিয়ে অনন্তকালেরা থাকতে পারে না, দেশ তো ধ্বংস হয়ে যাবে। ইলেকশনটা করতে হলে এখন এছাড়া আসলে খুব বেশি বিকল্প হাতে নাই। আরও আগে সরকার যেটা করতে পারত সেটা হলো, এই কথাগুলো অনেক জায়গায় বলেছি, আপনার সাথেও বলেছি, যে পতিত আওয়ামী লীগ ১৬ বছর ধরে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তাদের হাতে অস্ত্র আছে, প্রচুর অবৈধ অস্ত্র আছে। বৈধ অস্ত্র লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো অবৈধ হয়ে গেছে, তারা পালিয়ে আছে, সেই অস্ত্র আছে। পাশাপাশি তাদের হাতে প্রচুর কালো টাকা আছে, অবৈধ টাকা আছে। এর সঙ্গে বাড়তি সংখ্যা যোগ করেছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের পরিসংখ্যান অনুসারে এখানে প্রায় আপনার ৫,৭০০-র উপরে অস্ত্র লুট হয়েছিল। তার মধ্যে রিকভারি হওয়ার পর এখনও নাকি ১৩০০-র বেশি অস্ত্র জমা পড়ে, উদ্ধার করা যায়নি। হ্যাঁ, বৈধ। এবং এমনকি এখানে এমন কথাও কেউ কেউ বলছে যে অস্ত্র জমা দিয়েছে সেখানেও নাকি কোথাও কোথাও লুট হয়েছে, মানে ভালো অস্ত্র, সচল অস্ত্র, কিন্তু সেটা রেখে জমা দিয়েছে নষ্ট অস্ত্র। এটাও নাকি ঘটতে পারে বলে এরকম অভিযোগ আছে। এখন এই যে ১৩০০ অস্ত্র, সেটাও তো হাত বদল হয়ে পেশাদার খুনিদের হাতে চলে যেতে পারে। তাহলে একটা রাষ্ট্রে, একটা সমাজে অ্যানার্কি তৈরি করবার জন্য, সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য যে কয়টা উপাদান দরকার, অস্ত্র দরকার, অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে। সে অস্ত্র চালানোর জন্য পেশাদার খুনি দরকার, সে পেশাদার খুনি আছে। আপনি বলছেন যে নিরাপত্তা এনার্কির জন্য যে জিনিসগুলো দরকার সবই আছে। তো সরকার এনার্কি মোকাবেলা করার জন্য সরকার তো নিশ্চয়ই একটি জায়গা আছে বা সক্ষমতা জায়গা আছে, সেটাই তো তারা করেনি। তারা এই যে কথাগুলি বলছি, যে দেশে ২ লাখ টাকা দিলে সন্ত্রাসীদের দিয়ে মানুষ খুন করানো যায়, এরকম মানে স্বল্প মূল্যের কিলার পাওয়া যায়,
সেই দেশে অবৈধ অস্ত্র আছে, কিলার আছে, জেল থেকে বেরিয়ে যাওয়া সন্ত্রাসীরা পালিয়ে গেল সেগুলি আছে, আবার জামিন নিয়ে সন্ত্রাসীরা বের হয়ে যায়, তারাও সেই সন্ত্রাসীরাও আছে। তাহলে সব উপাদান থাকা সত্ত্বেও একটি ইলেকশন আপনি করবেন এবং যেখানে এই আশঙ্কা আছে যে পতিত ফ্যাসিবাদ তারা কিছু বিদেশে গেল, কিছু পালিয়ে থাকলো, তারা তো তাদের সর্বশক্তি নিয়োগ করবে নির্বাচনের সময় নির্বাচন বানচাল করবার জন্য। তার মোকাবেলা করবার জন্য যে অভিযানগুলি আগে ভাগে চালানো দরকার ছিল অস্ত্র উদ্ধারের জন্য এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য, সেটা তারা করে নাই। আপনার কি মনে হয় এই সরকার যারা চালাচ্ছে তাদের কারো মাথা আপনার আমার থেকে কম বুদ্ধিওয়ালা? তাদের অতীত রেকর্ড তো খুব বুদ্ধিমান এবং চৌকস নানা রকমের কাজের রেকর্ড আছে। তারা এখানে আছে আমরা জানি, তারা খুবই কাজের ইফেক্টিভ লোক। তাহলে করে নাই কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি এখন কেউ এরকম বলে যে ওনরা ক্ষমতার যে মধু সেটা একবার যে খেয়েছেন, এই মধু মুখে লেগে আছে, এখান থেকে আর সরতে চান না, এখন এই নির্বাচন এরকম প্রস্তুতি ছাড়া নির্বাচনের দিকে যাবেন, খুনোখুনি হবে, এমন পরিস্থিতি তৈরি হবে, নির্বাচন বানচাল হবে, তারপর ওনাদের নিজেরা থাকতে চান না, আমরা তো থাকতে চাই না, কিন্তু থাকতে হচ্ছে। এই কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত করবেন কিনা? আবারও আসবো আসলে এই আমি শাহ মাহফুজুল হকের কাছে আসতে চাই। মাহফুজ ভাই, আসলে কি দেখছেন যে এই সরকার কারা চালাচ্ছে? এই প্রশ্নটা বেশ কয়েকদিন ধরে চলছে। জুনায়েদ সাকি গতকালও বলেছেন যে সরকার আসলে কারা চলছে, কার কথায় চলছে। শান্ত ভাই বললেন প্রশাসন চলছে, আসলে কারা চালাচ্ছে প্রশাসন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের সম্মানিত শ্রোতামণ্ডলী, দেশে বিদেশে যারা শুনছেন, এবং আমার সহ আলোচক সাখাওয়াত হোসেন শান্ত ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে কথাটা বললেন আসলে কে চালাচ্ছে, এটা তো অনেক বড় প্রশ্ন। কে চালাচ্ছে? আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তারাই চালাচ্ছে। কারণ এটা তো একটা মানে এই সরকার তো কোনো নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক সরকার না, এটা তো একটা ইমার্জেন্সি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কখন দরকার হয়? যখন ইমার্জেন্সি পিরিয়ড তৈরি হয়, যখন সংবিধান কাজ করে না, যখন আইন আদালত কাজ করে না, যখন মানে একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে এক বায়তুল মোকাররম ইমাম পর্যন্ত পালায় যায়। তো সেরকম একটা শূন্যতার পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে এবং আমরা দায়িত্ব দিয়েছি, অনেকে ডেকে নিয়ে এসে দায়িত্ব দিয়েছি, আস্থা রেখেছি। তো তারা যাদেরকে দায়িত্ব দিয়েছে তারাই চালাচ্ছে। এই প্রশ্নটা উঠছে এখন কয়েকটা কারণ। আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, আমরা আরও ভালো পরিবেশ চেয়েছি, আরও মানে ফাংশনেবল গভর্নমেন্ট চেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে সরকার ফাংশন করলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের দুর্বলতা, তাদের বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের দুর্বলতা প্রদর্শিত হচ্ছে এবং জনগণ আশঙ্কায় আছে, যার কারণে এই প্রশ্নটা হয়তো অনেকে করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আমাদের সবাইকে তো মনে রাখতে হবে, আমরা সরকার তো আর যে বললাম যে এই সরকার যদি আজকে বিএনপি বা জামাত বা অন্য কোনো সরকার হইতো যাদের মানে অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা করার, যারা হচ্ছে যে মানে তাদের তৃণমূল পর্যন্ত তাদের ভিত্তি আছে, কানেক্টিভিটি আছে, আছে, তাহলে সেই সরকারটা যেরকম শক্তিশালী সরকার হইতো। এখন একটা সরকার যখন পুরোপুরি আপনার হচ্ছে যে একটা অ্যাডমিনিস্ট্রেশনের উপর নির্ভরশীল হইতে হয় এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনটাও বুঝতে হবে যে 17 বছর ফ্যাসিবাদের যারা দোষর ছিল, যাদের মাধ্যম দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, যারা মানুষ গুম করেছে, খুন করেছে, যারা পরিবর্তন করা যায়নি কেন আসলে? না, এখন এটা তো আমি বললাম যে সেটা সরকার যদি আরো সিরিয়াস হইতো, শুরুর থেকে যদি একটা বিপ্লবী সরকার গঠিত হলে যেরকম হইতো, ক্ষেত্রে আমাদের ভাইদেরও দায় আছে। ওনারা যারা হচ্ছে যে ওই সময় অনেক কিছু করা যাবে না, রাষ্ট্রপতি সরানো যাবে না, এইটা সরানো যাবে না, সেটা সরানো যাবে না, আমাদের সব কিছু ঠিক রাখতে হবে। তো সব কিছু ঠিক রেখে তো আপনি মানে কলা গাছ রোপণ করে তো আপনি আম ফল আশা করলে তো হবে না। আপনার তো সেটাকে বাস্তবতাকে আপনার মাথায় রাখতে হবে। আপনার সরকার এখন পুরোপুরি আপনার প্রশাসনের উপর নির্ভর। এখন সচিব থেকে শুরু করে আপনি হয়তো মন্ত্রণালয় চেঞ্জ হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কিন্তু লোকটা তো আর চেঞ্জ হচ্ছে না। নতুন করে কয়জন নিয়োগ পেয়েছে, তাহলে আপনি সেই লোকজন দিয়ে বসিয়ে কিভাবে সামনে ভালো কিছু আশা করছেন? হ্যাঁ, সেটাই তো আমাদের প্রশ্ন ছিল এবং আমরা তো এটা বারবার বলেছি, আশঙ্কা প্রকাশ করেছি। সেই সময় তো আপনারা সহ অনেকে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করেছেন। কারণ হচ্ছে আমাদের ভাইদেরকে আমরা বলেছি যে আসেন 2-1টা নির্বাচন দেন, স্থানীয় সরকারের 2-1টা সিটি কর্পোরেশন নির্বাচন দেন, অথবা হচ্ছে যে গণভোট দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ফাংশন করতেছে, আসলে এটা কিছু সিকিউরিটি দিতে পারতেছে কিনা। কিন্তু আপনার সেটা না করে তো আমরা একদম মানে রাষ্ট্রের টাকা খরচ হবে, এই হবে সেই হবে কথা বলে সব একসাথে, যেখানে একটা এখন আপনি আশঙ্কা করতেছেন নির্বাচন হবে কিনা, সেখানে আপনি একদিনে 2টা নির্বাচনে ওই সরকার উপর চাপাই দিয়েছেন। এবং আপনার যে জুলাই সনদ বাস্তবায়নের সহ যেগুলোর সাথে আপনার এই সরকারের অস্তিত্ব বা জুলাই বিপ্লবী যারা যোদ্ধা যারা তাদের অস্তিত্ব জড়িত, তাদের ফাঁসির মঞ্চে ফাঁসির কাজটা জ্বলবে না কি করবে সেটা জড়িত, সেটাও আপনি
দিয়ে দিয়েছেন এই একই দিনে ফেব্রুয়ারিতে 12 তারিখে। এখন সেই আশঙ্কা তো আমরা পূর্বেই বলেছি এবং সেটাতে আপনারা কর্ণপাত করেন না, অনেকে সেটাকে ভিন্নভাবে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। তো আমি মনে করি যে এখন যেহেতু দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, এখন সহযোগিতা করতে হবে সবাইকে মিলে, যারা দায়িত্বশীল সংগঠন আছেন, যারা জুলাই বিপ্লবের পক্ষে নতুন এই সরকারকে যারা বসিয়েছেন, আমরা যারা সবাই মিলে তৈরি করেছি, সহযোগিতা করেছি, সেইটাকে এখন সবাই মিলে হাতে হাত ধরে সরকারকে সাপোর্ট দিয়ে নিয়ে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রতিনিধির মাধ্যমে এই উত্তরণটা, সংকটটা উত্তরণ করতে হবে, ভূমিকা রাখতে হবে। দেওয়ার কথা বলছেন, সমর্থন দেওয়ার কথা বলছেন, সবাই তো সমর্থন দেওয়ার জন্য উদ্গ্রীব, সবাই বলছেন আমাদের সমর্থন আছে। আমি যে তালিকাটি পড়লাম সেখানে জামায়াত ইসলামের আমিরও আবেদন করেছেন, গানম্যান তার বাসভবনের নিরাপত্তা চেয়ে আরও নেতৃত্ব চেয়েছেন। এর বাইরে সরকারি কর্মকর্তা তারাও আবেদনের জন্য নিরাপত্তা চেয়েছেন। না, আমি মানে যতটুকু জানি সরকারের পক্ষ থেকে এরকম একটা দেওয়া হয়েছিল যে যখন আপনার হচ্ছে যে হাদি হত্যা হলো, তখন এরকম যদি চাই, মানে হচ্ছে যে নিরাপত্তা সরকারের কাছে চাই, কেউ যদি সিকিউরিটি থ্রেট ফিল করে সরকার পক্ষ থেকে সহযোগিতা করা হবে, বা এরকম একটা আশ্বাসের প্রেক্ষিতে যতটুকু জানি আমি, এরকম আবেদন করা হয়েছে। এবং এটা আসলে আমাদের ডাক্তার শফিকুর, আপনি জানেন, 1 মাস আগে কর্নেল অলি আহমেদ তিনি হাদির করার হামলা যেটা হয়েছে তার আগে করেছেন, তিনি করেছেন। যাই হোক, আমরা তো এর আগে আমরা দেখেছি যে আমাদের জনাব তারেক রহমান দেশে আসতে পারতেছেন না ভয়ে, যে কি হবে, বুলেট প্রুফ গাড়ি কিনা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, এরপর হচ্ছে যে সিকিউরিটি থ্রেট এখনো যায় নাই। তো যদি তারেক রহমানের সিকিউরিটি থ্রেট আছে, ডাক্তার শফিকুর রহমানের সিকিউরিটি থ্রেট তো থাকবে, এটা স্বাভাবিক। যদি সবাই তো ফিল করতেছেন, এখন যদি হাদি যদি নিরাপদ না হয়, ডাক্তার শফিকুর রহমান কতটুকু নিরাপদ, বা আমরা আমি ওই দিন বলেছিলাম হাদের ইয়ার পরে, যদি প্রার্থীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, আশঙ্কায় ভোগে, আমরা যখন মানে নিজে প্রার্থী হিসেবে যখন গণসংযোগে যাই, তখন সবসময় আশঙ্কা থাকতে হয়, না জানি কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এখন যদি প্রার্থীরা আমরা এরকম নিরাপত্তাহীনতায় ভুগি, ভোটাররা কীভাবে নিরাপদ বোধ করবে? এবং যেই আমাদের ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন যে একটা উৎসবমুখর পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বাচন হবে, তো সেই নির্বাচন মুখে বলাটা তো খুব সহজ, কিন্তু সেই নির্বাচনের জন্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো দরকার, যে ভোটারদের নিরাপত্তা দরকার, মাঠে লেভেল প্লেইং ফিল্ড দরকার, বা হচ্ছে যে ভোটাররা যেন আশ্বস্ত হয় সেরকম পরিবেশ তৈরি করা দরকার, সেইটা করার ক্ষেত্রে তো আমরা সরকার অনেক ঘাটতি দেখতেছি। জি, আমি সায়ন্তবের কাছে আসতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য রেখেছেন আজকে, আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। হাদি হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এখন যদি কোথায় আছে জানতাম ধরেই ফেলতাম, যদি আমাদের ওই রকম খবর থাকতো ধরেই ফেলতাম। কোথায় আছে, দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, কিন্তু আমরা সঠিক অবস্থান জানলে ধরে ফেলতাম। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা যে ফয়সাল, সেটা নিশ্চিত করা গেছে। নিজের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যদি পদত্যাগ করতাম তাহলে তো এখানে বসতাম না। তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন? এটা ওনাকে আমার সবসময় একটু সরল মানুষ মনে হয় শুরুর থেকে। ওনার চালচলন দেখে, মানে আমরা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হাঁটার মধ্যে একটা ভাব দেখি যে আর্মি অফিসার, লেফট প্যারেড করা লোক। তো ওনার হাঁটা চলা, কথাবার্তা, চালচলন সব কিছুতে খুব অর্ডিনারি একটা সিম্পলিসিটি দেখি। সেটা দেখে কিন্তু আমার এক ধরনের ভালো লাগতো। কিন্তু সেই ভালো লাগা অর্ডিনারি বা সিম্পলিসিটিটা যে বোকামিতে রূপান্তরিত হবে, এটা আশা করি নাই। উনি এর আগেও এরকম কথা বলতেন, সরলভাবে কিছু কথা বলেন, সেটা হাস্যরসের জন্ম দেয়। এটা তো কোনো কথা হতে পারে না যে প্রত্যেক করবো তাইলে এখানে বসতাম না। বসছেন, আমরাই বসিয়েছি আমাদের অনুরোধে, আমাদের দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনেই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি আপনাদেরকে বসিয়েছে। যদি মনে হয় যে তাদের নিরাপত্তা দিতে পারছেন না, বা তাদের যারা আপনাকে বসিয়েছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতে যারা আপনাকে নিয়োগদাতা বলছে না, যে এই ছাত্ররাই নিয়োগদাতা, যারা নিয়োগদাতা যদি আপনার কাছে অসন্তুষ্ট হয়, তাহলে নিয়োগ প্রত্যাহার করে নেবে, আপনি চলে যাবেন। আপনার তো এখানে এটা বলার সুযোগই নেই যে এখানে বসতাম না যদি পদত্যাগ করতাম। প্রয়োজন হলে পদত্যাগ করতে হবে, কিন্তু কথা হচ্ছে পদত্যাগটাও সমাধান না। স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে আলাদাভাবে দেখার সুযোগ নেই, এটা গোটা সরকারের। তারা উপদেষ্টা পরিষদ মিটিং বসে না, প্রধান উপদেষ্টা এটা দেখভাল করেন না, তার বিভিন্ন উইং আছে দেখভাল করেন। সুতরাং এক স্বরাষ্ট্র উপদেষ্টার উপরই তো সব ডিপেন্ড করে। গোটা শর্টকাটটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সব ক্ষেত্রে মনে হচ্ছে যেন একটা
অ্যাডহক বেসিসে তারা বসেছে, এই যে এবং কোনো জানতে না পারা seriousness যে নাই। দেশে এই যে আছে এই যে না কথা বাইরে বলে বলে, আছে, তো জানলে তো এটা ধরেই ফেলতাম, তো জানলে তো ধরেই ফেলতাম, তো আপনি জানেন না কেন? আপনারা এই যে এটা তো এজেন্সিগুলো কি আমরা করে? বলবো, ওনারাই কথা বললে কেন? আপনার এই এজেন্সিগুলো কি করে যে আপনি জানেন না কেন? বাংলাদেশে এরকম একটা আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে সেই কিলার দিনের বেলা হত্যাকাণ্ড ঘটিয়ে সে নির্বিঘ্নে চলে যেতে পারে, এত এত সিসি ক্যামেরা। আপনার তার মোবাইল কোথায়? তার মোবাইল না হলে তার বন্ধুর মোবাইল, তার আত্মীয় স্বজনের মোবাইল, মা বাবার মোবাইল, তার দলের লোকদের মোবাইল, তার activities গডফাদারের ছিল মোবাইল, বেশ কয়েক ঘন্টা। কোথাও না কোথাও তো তাকে আপনি ট্রেস করতেই পারবেন। এবং আমাদের এই যে সীমান্ত অরক্ষিত বুঝলাম, সীমান্তে গুলি করে মানুষ মেরে ফেলে যখন তখন ইন্ডিয়ানরা। এই যে 1.5 বছর ধরে অনেক এই আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসী খুনি লুটেরারা গেল, তাদের একজনকে তো মরতে দেখলাম না গুলি খেয়ে। তার মানে হচ্ছে গিয়ে এদেরকে পার করে সুন্দর মতো নিয়ে যাবে। এই খুনিও চলে গেছে বলে ধারণা করা হচ্ছে, অনেকে বলছে, যদিও তার প্রমাণ জানি না আমরা। কিন্তু যদি সে ইন্ডিয়া পালিয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কি মনে হয় জানি না, আমি খুব সরলভাবে এটা মনে করি, বাংলাদেশের এজেন্সির কোনো না কোনো লেভেলের কোনো অংশের সহযোগিতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটিয়ে এইরকম খুনির সীমান্ত পাড়ি দিয়ে যাওয়া অসম্ভব, অ্যাবসোলুটলি ইম্পসিবল। এই বিষয়গুলো সাধারণ অনেকেই বলেন ইম্পসিবল। আমি বলছি, আমার মন এটা বলছে যে এটা অসম্ভব। তাহলে তাদেরকে আমি ব্যর্থ বলতে চাই না, তাদেরকে অথর্ব বলতে চাই না, আমি বলতে চাই তারা এই ষড়যন্ত্রের কোনো না কোনো কর্নার, এই ষড়যন্ত্রের অংশীদার, যেখানে ওই ইন্ডিয়াপন্থী, ওই আওয়ামী লীগপন্থী বা তাদের দোসর তারা এখনও রয়ে গেছে, যেইটা এই সরকার যে চক্রটা ভাঙতে পারেনি। এইটা একটা ঘটনা। দ্বিতীয় হলো সব কিছুর মধ্যে এরা এই যে ধরেন মানে ভাইরা আবার সব কিছুর মধ্যেই রাজনীতিকে এমনভাবে নিয়ে ফেলেন, কি গুবলেট পাকান জানি না। একজন মানুষ ভোট দিতে যাবে, একটা ভোটের জায়গায় একটা সিলের জায়গায় 2টা সিল মারবে, এর সঙ্গে আইন শৃঙ্খলা খারাপ ভালোর সম্পর্কটা কি? তো গণভোট একই দিনে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা নাকি খারাপ হয়ে যাবে, ঝুঁকি বেড়ে গেল। মানুষ ভোট দিতে গেলে আপনার জাতীয় ভোট দিতেও গেলে সঙ্গে আর একটা ভোট দিয়ে আসবে, সেখানে আপনার সেটার সঙ্গে এই আইন শৃঙ্খলার খারাপ বা ভালো হওয়ার আদৌ কোনো সম্পর্ক নাই। আসলে এটা হলো কথার কথা, মানে তাদের পছন্দের মতো হয় নাই, সেই জন্য গেছে সেটা। দ্বিতীয় হলো গিয়া এই যে দায় আছে, আমার দিকে আঙ্গুল তুলে বলেছেন ভাইদেরও দায় আছে, আমাকে বিএনপি মনে করে আর কি ওইরকমভাবে বলেছে দায় আছে। আমার কথা আমি না বলি, বিএনপির দায় আছে, আপনাদের দায় নেই? আজকে যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে ভাঙচুর করে যে পোড়ানো হলো, আজকে যে ছায়ানোট পোড়ানো হলো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, আপনার দলের ছাত্র সংগঠনের নেতারা, পদধারী নেতারা ঘোষণা দিচ্ছে তছনছ করে দিতে হবে। আপনাদের গুরু বিদেশে বসে ইউটিউব চালায়, ঘোষণা দেয়, তার ফলোয়ার তো আপনার দলের কর্মীরা, আমরা দেখি তো সবসময়, সেও আপনাদের দলের নেতা ছিল, সে আপনার দলের নেতা ছিল, তার ফলোয়ার আপনারা। তারপর এখন চিহ্নিত করছে 31 জনরে, 17 জনরে ধরছে। পুলিশকে সাংবাদিক জিজ্ঞেস করছে এদের রাজনৈতিক পরিচয় কি, বলছে এরা সন্ত্রাসী কার্যক্রম করেছে, পুলিশের কাজ এদের ধরা, আমরা রাজনৈতিক পরিচয় খুঁজি না। যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের হয়তো এতক্ষণে বলে দিত এই যে এর মধ্যে ঢুকে ছাত্রলীগ বা পতিত ফ্যাসিবাদ করেছে। এখন নিশ্চয়ই আমাদের বন্ধুত্বপূর্ণ কেউ ধরা পড়েছে, এই জন্য আমরা রাজনৈতিক পরিচয় বলতে চাই না, কিন্তু বের হয়ে আসবে পরিচয়, অবশ্যই বের হয়ে আসবে। উত্তর দিবেন? জি, আমরা অবশ্যই আমরা বলবো যে আমাদের দলের পক্ষ থেকে এটার আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, আমরা এটার নিন্দা জানিয়েছি এবং হচ্ছে যে এটার জন্য উদ্বেগ প্রকাশ করছে। আমাদের জামাত নিজে স্বয়ং বিবৃতি দিয়েছেন এবং এটা দুঃখজনক ঘটনা। এটা মানে আবেগ থাকবে, থাকবে, কিন্তু দেশের যেই এস্টাবলিশমেন্ট বা যে দেশের অস্তিত্ব, এগুলোকে মাথায় রাখতে হবে। পাশাপাশি এটাও ঠিক যে আসলে আমরা অনেক কিছুকে এখন তো অনেক বড় বড় করি, যখন জামাতের ওই আবুল আসাদদেরকে যখন দাঁড়িয়ে ধরে যখন টান দিয়ে থেকে দৈনিক সংগ্রামের আক্রমণ চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ট্রেনের উপর থেকে নামানো হয়েছে, তখন আমাদের অনেক ভাইরা তখন হয়তো এভাবে করতে পারেন না, উদ্বেগ প্রকাশ করতে পারেন না, করতে পারেন না। যখন নয়াদিগন্তে যখন আগুন দেওয়া হয়েছিল, আগুনে পোড়ানো হয়েছিল, তখনও হয়তো ওইভাবে আসে নাই। এরপর হচ্ছে যে আমার দেশের মাহমুদুর রহমান, তো আমরা দেখেছি কিভাবে তাকে করা হয়েছে। তো সেগুলো অনেকে তখন ওইটাকে যারা করেছেন তারা বলছেন যে এটা হচ্ছে যে জনগণের ক্ষোভ,
মানে জনগণের রাগের বহিঃপ্রকাশ। আর এখন আবার হচ্ছে যে এগুলো মব, তা আমরা মবই বলি বা যেটাই বলি, আমরা এটাকে কোনোটাকে সাপোর্ট করি না। আমরা এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে আইন নিজের হাতে তুলে নেওয়া বা কারোর উপর হামলা করা, জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, এটাতে বিশ্বাস করি না। যেটা যারা অপরাধ আছে সেটাকে অবশ্যই সেটার প্রতি তার আইনের আওতায় নিয়ে আসতে হবে, শাস্তি দিতে হবে, সেটা আমরা মনে করি সেটাই হওয়া উচিত। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে দেশ মানে অস্তিত্বর মানে আমার হুমকির মুখে পড়বে। কারণ হচ্ছে যে এখন যাকে ধরা হবে তাকে মাইরে ফেলা হবে, পোড়ায় দেওয়া হবে, বা হচ্ছে যে কোনো একটা অফিসে হামলা করা হবে, সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। যেমনভাবে কাঙ্ক্ষিত না, যেমন আমাদের অনেকেই যে কিছুদিন আগে আপনার ব্যারিস্টার ফুয়াদ বরিশালে গিয়ে আপনি দেখছেন বিভিন্নভাবে নাজেহাল হচ্ছে। তো এটা আমরা কোনোভাবে এটা প্রত্যাশা করি না, এবং কেউ যদি এটার বক্তব্য বিবৃতি দেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং তাকে এটা অবশ্যই জবাবদিহি করা উচিত এবং সেটাকে করা উচিত। আর ঘটনা ঘটছে আগে, তার একটা গতকাল একটা বিবৃতিকে দিয়ে এখন পুরো দায়ভার ছাত্র শিবিরের উপর দিয়ে দেওয়া, সেটাও আবার ঠিক হবে না। এবং যাদেরকে ধরা হয়েছে তাদের আমরাও চাই তাদের দলীয় পরিচয় করা হোক, প্রকাশ করা হোক, সেখানে ভাইদেরও কেউ জড়িত আছে কিনা, না ফেসিস্টদের কারা কয়জন জড়িত, এখন প্রকাশ করা হয় নাই বিধায় এটাকে পুরোপুরি শিবিরের উপর ঠেলে দেওয়ার যে চেষ্টা করতেছেন, এটা খুবই নিন্দাজনক এবং এটা হওয়া উচিত না। আমি এটা প্রকাশ করতেছি, নিন্দা প্রকাশ করতেছি। আমি মনে করি অবশ্যই দেশের আমরা সবাই মিলে দেশ একটা ক্রান্তিকাল বা একটা পরিস্থিতি, আমরা উত্তরণের যে একটা সরকার নাই, মানে হচ্ছে যে পুরোপুরি একটা 17 বছরের একটা এস্টাবলিশমেন্ট, সেটাকে মোকাবেলা করে তাদের বিচার নিশ্চিত করে যেই ট্রানজিশনাল পিরিয়ডটা আমরা পার করতেছি, এখানে সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত এবং সরকার আরও বেশি সিরিয়াসলি এই বিষয়গুলো, তো বিশেষ করে গোয়েন্দা বিভাগকে আরও বেশি মানে অ্যাক্টিভ হওয়া দরকার, প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। কয়েকটা ঘটনা ঘটে যাচ্ছে, এরপরে আমরা সক্রিয় হচ্ছি কেন, আমরা কি ঘটতে পারে সেটা কেন আমরা আগ থেকে সরকার কেন জানতে পারতেছে না, সেটি হলে হয়তো নিশ্চয়ই আজকে একটি ঘটনা ঘটতো, সেই ঘটনা হয়তো এড়ানো যেত। আমাকে এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং নোয়াখালী 6 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। আমি শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। আবার একটি আশার কথা আজকে আমরা শুনেছি, আমি সেই আশার কথাটি একটু উল্লেখ করতে চাই। হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক নেতাদের মধ্যে আতঙ্ক উদ্বেগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটের দিন যতই ঘনিয়ে আসবে ভয় ততই কেটে যাবে। মানে যত ভোটের সময়টা আসবে তত এই বিষয়গুলি যে উদ্বেগ, উৎকণ্ঠা, এইগুলি চলে যাবে। আপনি কিভাবে দেখেন আসলে এই বক্তব্য? কেটে যেতে পারে অথবা আরও বাড়তে পারে, এরকম থাকবে না। যদি খুনি চক্র, সন্ত্রাসী চক্র সফল হয় অ্যানার্কি তৈরি করতে, সরকার যদি ব্যর্থ হয় এটা কন্ট্রোল করতে, তাহলে আতঙ্ক আরও বেড়ে যাবে। আর যদি এদেরকে দমন করা যায়, সরকার যদি সফল হয়, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে, তাহলে কেটে যাবে। সুতরাং প্রত্যাশা কেটে যাক, উনি যেটা বলছেন এটাকে আমি প্রত্যাশা হিসেবে দেখছি এবং আমিও চাই কেটে যাক। দু একটা কথা মাহফুজ ভাই একটু রেসপন্ড করি। একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। মাহফুজ ভাইরা তখন কে কোন কতটুকু কোথায় কি প্রতিবাদ করেছেন আমি জানি না, প্রতিবাদ করার সুযোগ ওনাদের হয়তো কম ছিল, কোনো টেলিভিশনে যাওয়ার সুযোগ ছিল না, সভা সমাবেশ করার সুযোগ ছিল না, কিন্তু আমরা অনেকে প্রতিবাদ করেছি, বিএনপি প্রতিবাদ করেছে। আমি ব্যক্তিগতভাবে G9 নামে একটা অর্গানাইজেশন চালাই, সাংবাদিক শফিক রেহমান যেটার প্রতিষ্ঠাতা এবং এখন অ্যাটর্নি জেনারেল যে মোহাম্মদ আসাদুজ্জামান, উনি এটার প্রেসিডেন্ট ছিলেন, অ্যাটর্নি জেনারেল হওয়ার সময় রিজাইন করেছেন, আমি সেক্রেটারি জেনারেল। আমরা কাজ করি এবং এই G9 থেকে আমরা ভিডিও ডকুমেন্টারি করেছি, আমরা এ থেকে আমরা সেমিনার করেছি, এখান থেকে আমরা বই লিখেছি, রাইট টু লাইফ এ ফার ক্রাই ইন বাংলাদেশ, আমার নিজের লেখা বই। প্রত্যেকটা জায়গায় সংগ্রাম সম্পাদক আসাদ সাহেবের ছবি এবং তার উপর যে অন্যায় করা হয়েছে সেটা প্রতিবাদ করা, সেটা রেকর্ড রাখা, সব করেছি আমরা। সাংবাদিক শফিক রেহমানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সেটার প্রতিবাদ করেছি। মাহমুদুর রহমানকে যেদিন গ্রেফতার করে সেই দিন তার ওইখানে আমরা তার সঙ্গে আছি, তিনি একা নয়, এই বোধ দেবার জন্য আমি নিজেও সেদিন সারা রাত ওনার অফিসে বসা ছিলাম
এই কারওয়ান বাজারের অফিসে বসা ছিলাম। সুতরাং আমরা তখনও প্রতিবাদ করেছি, তখন এটা অন্যায় বলেছি। এখন যেটা করা হচ্ছে সেটাকে অন্যায় বলবো আমরা। আমরা একটা দিয়ে আর একটাকে জাস্টিফাই করতে যাব না, অন্যায় না, অন্যায়। আমি জাস্টিফাই করি না। এখন সেই ক্ষেত্রে ধরেন রাকসু ভিপি প্রকাশ্যে যদি বক্তৃতা দেয়, প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে। সেই সময়ে যদি আক্রমণটা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি যদি বলে যে এই বাম, উদিচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার সব তছনছ করে দিতে হবে, তারপর যদি হামলা হয় তাহলে কি হবে? ওনাদের মানে গ্রুপ ওন করা লোকরা যদি এইরকম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উস্কানি তৈরি করে এবং তারপর যদি হামলা হয়, তার দায় আপনি এড়াবেন কি করে? আপনি দায়িত্বশীলতার কথা বলেন, ছাত্র শিবিরের এই যে শীর্ষ নেতারা, এরা এই স্ট্যাটাস দিয়ে, এই বক্তব্য দিয়ে কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে? হাদি হত্যাকাণ্ডের 15 মিনিটের মধ্যে ডাকসু ভিপি আপনাদের নেতা যে স্ট্যাটাস দিয়েছে সেটা কোন দায়িত্বশীল স্ট্যাটাস ছিল? আপনাদের আমির যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, তার স্টেটমেন্ট দিয়েছেন, সেটা কি দায়িত্বশীল স্টেটমেন্ট ছিল? কি স্টেটমেন্ট ছিল? অবশ্যই দেখতে পেয়েছি। তার বক্তব্য ছিল এটা রাজনৈতিক সহিংসতা এবং বিএনপিকে ইঙ্গিত করে। বিএনপির মির্জা আব্বাস সাহেব ওইখানে যখন ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে নাম উল্লেখ করতে হবে কেন? আমরা আপনিও নাদান না, আমিও নাদান না, আমরা তো ভাষা দেখলে বুঝি যে দুইজনের বক্তব্যই সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপির দিকে দোষারোপ করার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ছিল। সেগুলা সব কিছুতে নাম উল্লেখ করা লাগে না। আপনি বলেন যে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের রুখে দিতে প্রস্তুত হইতে বলেন, আবার গণ অভ্যুত্থানে নামতে হবে। হাদিরে হত্যাকাণ্ডে গুলি করছে কার? সেটার সঙ্গে চাঁদাবাজের সম্পর্ক কি? এই রাজনৈতিক সন্ত্রাসের সম্পর্ক কি যে ওইখান থেকে উৎখাতের জন্য নামবেন? আপনি প্রত্যেকটা জিনিসে এইরকমভাবে পক্ষভুক্ত করে দোষারোপের রাজনীতিতে আগেভাগে নেমে পড়েছেন। তাহলে আপনারা এখন কেন বলেন যে দায়িত্বশীল? আপনারা নিজেরা তো কোনো ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করছেন না। এই যে একদিকে আপনাদের ছাত্র সংগঠন, আপনাদের ফলোয়াররা, আপনাদের ইয়াং ফোর্স, তারা পত্রিকা অফিস পোড়াইয়া দিবে, জ্বালিয়ে দিবে, লুটপাট করবে, ছায়ানটে গিয়ে আগুন দিবে উস্কানি দিয়ে নিয়ে, আবার আপনাদের দলের পক্ষ থেকে নিন্দা জানাবেন। এটা এক ধরনের মুনাফিকিত। আপনার অবস্থান ক্লিয়ার করেন। আপনার ছাত্র সংগঠনের যারা এই বিবৃতি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এখন পর্যন্ত? ব্যবস্থা নেন, তাহলে বুঝবো যে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন, যে এইটা তাহলে দল তার দায় নেয়। যখন ব্যবস্থা নেবেন তখন বুঝবো দল এই দায়টা নিচ্ছে না। এইরকম অনেক বিষয় আছে। আজকে দেখেন হাদিকে একটা জিনিস বলি আপনাকে, হাদিকে হত্যা করার টার্গেট কি ছিল? টার্গেট ছিল বিপ্লবী, প্রতিবাদী, ইন্ডিয়ার আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ হাসিনা দল এবং তার সরকার ফ্যাসিবাদ বিরোধী যে তরুণ শক্তি, তাদেরকে ভয় ধরানো। পাশাপাশি এই যে জামায়াত একটু রং ড্রাইভেন হচ্ছিল, এইভাবে করে বিএনপি জামায়াতের সঙ্গে কিংবা এই যে ইয়াং ফোর্সের সঙ্গে বিএনপির সঙ্গে লাগিয়ে দেওয়া যায় কিনা, সেই ফায়দা ফ্যাসিবাদ দিবে, সেই ফায়দাই পাড়া দিতে যাচ্ছিল জামাত, সেটা করেছে। ঠিক একইভাবে প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দিয়ে ভাঙচুর করে তারা যারা করেছে, যে শক্তি করেছে, যে অপশক্তি করেছে, তারা অন্য সংবাদ মাধ্যমগুলো একটা মেসেজ দিতে চায় ঠিক হাদির খুনির মতোই, যে আমাদের বিরুদ্ধে জরিপ করলে, জরিপের রেজাল্টে আমাদের খারাপ দেখালে, আমাদের বিরুদ্ধে রিপোর্ট হলে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিলে তোমাদের পরিণতি এমন হতে পারে। জি, মাহফুজুল হক, আপনি কিভাবে দেখছেন? না, এখন বাইতে অনেক বলেন দায়িত্বশীলতার কথা, আমরা ইয়াকে সম্পর্ক খারাপ করতেছি। শুনেন, যখন তারেক জিয়া যখন সরাসরি বক্তব্য দেয় যে মানে 71-এর পরাজিত শক্তি এবং 17 বছর যখন একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, তখন এটা মনে ছিল না, তখন এটা দায়িত্বশীল, তখন এখন ওদের দায়িত্বশীল বক্তব্য হয়েছে। আবার হলো যখন 91 সালে যখন সরকার গঠন করার জন্য সহজ নিঃশর্ত সমর্থনের জন্য ঘুরছে ঘরে ঘরে, তখন 71 কথা মনে ছিল না। এখন 24-এ এসে 25-এ এসে এখন মনে পড়ছে যে হঠাৎ করে যে ওনাদের তো গন্ধ আছে, গন্ধ যখন একসাথে বসে করছে তখন মনে পড়ে নাই। এখন ওনারা সেটাকে প্রতিহত করার জন্য, তাদেরকে করার জন্য ঘোষণা দিচ্ছে। ওটা কি দায়িত্বশীল বক্তব্য হলো? তারপর দায়িত্বশীল বক্তব্য অবশ্যই জামাত ইসলামী দিয়েছে। একাই 24-এর গণবিপ্লবের পরে সরাসরি ডাক্তার শফিকুর রহমান, নাইবে আমির, তাহের সাহেব
লন্ডনে গিয়ে দেখা করেছেন, বলেছেন, ইয়া করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সেখানে তো কোনো ধরনের দেওয়া হয় নাই। তো এখন সেই উস্কানি তো দিচ্ছেন, যারা দিচ্ছেন সেটাকে শত্রুতার বা যে আজকে যে সুযোগ দেওয়া হচ্ছে, ফেসিবাদরা যারা সুযোগ পাচ্ছে দুই পক্ষকে ঘায়েল করার জন্য এবং দেশটাকে অস্থিতিশীল করার জন্য, তাদের সে আগেরটাই ভালো ছিলাম সেটা বলার জন্য সুযোগ পাচ্ছে। তো সেই সুযোগটা তো দিয়েছে। তারপর হচ্ছে যে আমাদের অবশ্যই আমরা আমি তো বললাম যে যারা গ্রেপ্তার হয়েছে এখন তাদেরকে মুখোমুখি হোক, তাদের পরিচয় বের করা হোক, তাহলে তো ইসলামী বের ছাত্র শিবিরের নেতাদের বিষয়ে একটি কথা বলছিলেন। না, আমরা এটা নিন্দা জানিয়েছি এবং আমরা বর্ণনা করে অবশ্যই দল ব্যবস্থা নেবে। এবং সে যে ব্যক্তি, সে যে বক্তব্য দিয়েছে গতকালকে, আপনি সেটাকে যদি ঘটনা ঘটেছে আগে সেটার সাথে এটার লিঙ্ক করে আপনি যদি জামাতের শিবিরকে দায় করবার পুরো চাপাই দিতে চান দিতে পারেন, কিন্তু এখন তো আপনার হাতে তো প্রমাণ আছে। যারা ভিডিও ফুটেজ দেখে তো গ্রেফতার করেছে, তাদের মধ্যে যখন যাচাই করা হোক, তাদের আইডেন্টিটি বের করে প্রকাশ করা হোক, তাহলে তো বোঝা যাবে যে কে কতটুকু জড়িত, কতটুকু সেখানে শিবির জড়িত, না ছাত্রদল জড়িত, নাকি অন্য ফেসিবাদের দোসররা জড়িত, নাকি ভাড়াটিয়ে কেউ এখানে অন্য কেউ কোনো মানে সংস্থার লোক জড়িত, সেটা যাচাই বাছাই না করে যে আপনি যদি এক সাইডে ভাবে ওই যে আগে আওয়ামী লীগের আমলে যেরকম ছিল সব কিছুতে জামাত শিবিরকে টেনে নিয়ে আসার একটা মুদ্রা দোষ, এটা তো আমাদের মধ্যে এখন দেখা যাচ্ছে। কোনো একটা ঘটনা ঘটার আগে সেটা বাস বিচার, কোনো তদন্ত, কোনো ছাড়াই শিবিরকে দায়ভার করে দিয়ে দেন, অমুককে দায়ভার দিয়ে দেওয়ার যে অভ্যাস, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার হাতে তো এখন লোক আপনি ধরছেন, এটার জন্য তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী সাধুবাদ পাওয়ার যোগ্য যে না গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার আপনি বায়োডাটা যাচাই করেন, তাদের যাচাই করেন, যাদের ছবি এখানে প্রকাশ হয়েছে দেখলে তো মনে হয় না কেউ মানে গাঁজাখোর এবং বিভিন্ন লেভেলের অপরাধী মনে হয়। এখন তো ছাত্র শিবির তো দেখলে একটা বোঝা যায়, অবয়ব বোঝা যায়। তো এই জন্য কোনো কিছুতেই সব কিছুতে জামাত শিবিরকে টেনে নিয়ে আসা এবং করার লাইবিলিটি দিয়ে দেয়া, এটা ভালো না, মানে জাতির জন্য কোনোভাবে অপরাধীরা পার পেয়ে যাবে এবং প্রকৃত অপরাধীরা এরকম অপরাধ করে যাবে সামনের দিকে, সেটা দেওয়া উচিত না। আর আমরা মনে করি অবশ্যই মানে আমাদের জায়গা থেকে নির্বাচন বা আমরা এই সামনের যে নির্বাচন, আমরা পরিস্থিতি উন্নয়নের জন্য প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা না থেকে আমরা যদি সব কেউ চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, টেম্পারেচার দখল করবে, আমরা যদি সেখানে কোনো এটার বাধা না দিই বা এটা মোকাবেলা না করি, এটা নিন্দা না জানাই, তখন যদি আমি যদি সাপোর্ট দিয়ে যাই তো জাতি তো আপনার পাশাপাশি আমাকে অপরাধী করবে এবং বলবে যে না ঠিক আছে আগেরটা ভালো ছিল, আমরা আগেরটাই ফেরত যাই। তো সেটা তো এই জুলাই বিপ্লবের যে রক্ত 2000 লোক জীবন দিয়েছে বা হচ্ছে আপনার 40-45 হাজার আহত পঙ্গুত্ব বরণ করে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাদের রক্তের সাথে তো বেমানি করা যায় না। আপনাকে তো নতুন রাজনীতির সূচনা করতে হবে, আপনাকে তো রিফর্ম করতে হবে, আপনি দলের মধ্যে রিফর্ম করতে হবে, তাদেরকে সেভাবে ট্রেন আপ করে তুলতে হবে। আপনি যদি এখন আগের মতোই সব কিছু চলে, চাঁদার রেট বাড়ে, মানুষের উপর ঘর বাড়ি করার ক্ষেত্রে আপনি যদি বন্ধ করে দেন, সব কিছু বন্ধ করে দেন, তো আপনাকে তো এটার আমাকে একটা কথা বলতেই হবে, নাহলে তো আমি অপরাধী হয়ে যাব। কারণ এটা বললে যদি আপনার বলেন শত্রুতা, সেটা তো অবশ্যই না। আর আমি মনে করি অবশ্যই প্রতিযোগিতা থাকবে এবং সেটা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সে শত্রুতায় পরিণত হওয়া উচিত না। আমরা কি এরশাদের মতো জাতীয় পার্টির মতো কোনো বিরোধী দল চাই কিনা, বা আমরা এরকম চাই না। আমরা চাই যারাই সরকার গঠন করবে, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা যদি নির্বাচিত, আমরা যদি সরকার গঠন করি, তাহলে আমরা কাজ করব, ওনারা আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের ভুল ত্রুটি হলে ধরে দিবে, শক্তিশালী একটা বিরোধী দল থাকবে। আবার যদি ওনাদেরকে যদি ভোট দেয়, বিএনপি যদি ভোট দেয়, বিএনপি যদি নির্বাচিত হয়, আমরা তাদের ভুল ত্রুটি তুলে দিব, শক্ত অবস্থান নেব, জনগণের কাছে যাব, আবার প্রস্তুতি নেব, পরবার হবে। এরকম একটা সুন্দর প্রতিযোগিতামূলক একটা অ্যাক্টিভ সরকারি দল বিরোধী দল থাকবে, যে ভুল করবে সে ধরে দেবে এবং সে লাইবিলিটি থাকবে, থাকবে কি বলা হচ্ছে যে তার একটা মনের মধ্যে একটা ভয় থাকবে যে আমাকে তো আবার জনগণের কাছে যেতে হবে বা হচ্ছে আমাকে এটার জন্য লাইবিলিটি নিতে হবে। সেরকম একটা ফাংশনেবল গভর্নমেন্ট এবং সেরকম একটা পরিস্থিতি আমরা চাই। সেটার ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে বলে এখন যে আপনি নির্বাচন করলে মানে ধানের শীষে ভোট না দিলে হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, চোখ তুলে নেওয়া হবে, কাউকে কেন্দ্রে যাওয়ার দরকার নাই, তাহলে তো আগের মতো সেই ফেসিবাদী কায়দায় আপনি জনগণকে কি দিলেন, কি দিবেন? তো এটা জনগণ তো এই জন্য জীবন দেয় না, রক্ত দেয় না। জি, শান্ত ভাইকে দিয়ে শেষ করতে চাই। তিনি যেসব কথা বলছিলেন যে আগের মতন সব যদি বিএনপিকে জামায়াতকে যদি জামায়াতের ঘাড়ে সবকিছু দায় পড়ছে কেন না, সেই যে জামাতের প্রশ্নটা ঘাড়ে তিনি সব বলছেন। কিছুর দায় দিচ্ছে না। যেটুকুর জন্য জামাত দায়ী সেটুকুর দায় তাদের তো নিতে হবে। বিএনপি যেটুকুর জন্য দায়ী সেটুকু নিতে হবে। বিএনপির কোনো নেতা যদি বলে থাকেন ধানের শীষে ভোট না দিলে ঠ্যাং ভেঙে দিবে, সেই দায় ওই বিএনপির নেতার তো নিতে হবে, ওই দল না নিয়ে পারবে না।
পাশাপাশি জামাত যদি আবার গিয়ে বলে যে ভেস্তে যাইতে চাইলে জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, জান্নাতের টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট বিক্রিকারীদের এটা নিয়ে তো জান্নাতের আগে টিকিট বিক্রিকারীদের অনেক দায়ও কথা তো হয়েছে। জামাতকে নিতে হবে। কথা হয়েছে, প্রমাণ আছে, ভিডিও না, ডকুমেন্ট প্রমাণ- সব প্রমাণ আছে, দেন, আপনি সব দেখান, আছে। আমি- আমি আমি তো- এখন দিতে আমি তো- পারি। আমি ইয়ে করছি। আপনাদের কে? পক্ষের ওকালতি করা লোকদের ভিডিও কি? ঘুরে বেড়াচ্ছে। না, ভিডিও ঘুরে বেড়াচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করার পরে তো দিয়ে দেখাইতে পারেন না। আমি আমার কাছে আপনাকে- ইয়া করা আছে যে বিএনপি কে দানা শীষে ভোট দিলে, দানা শীষে ভোট দিলে জান্নাতে যাবে, আল্লাহর রহমত পড়বে, এরকম ইয়ে আমার কাছে আছে, আমি এখন দেখাইতে দরকার পারবো হইলে না। আমার অংশ থেকে 2 মিনিট আপনাকে দিয়ে দিব, আপনি একা বললেন, তবু এইভাবে কথার মধ্যে ঢুকেন না। বিষয়টা হচ্ছে যে এই জান্নাতের টিকিট বিক্রি করা, এই যে গিয়ে যেখানে ধর্মের অপব্যবহার করা, যেখানে বলা যে যদি 72 কাতারের মধ্যে থাকতে চান, জান্নাতে যেতে চান, তাহলে জামাতকে ভোট দিতে হবে, না হলে যেতে পারবেন না, এগুলা ধর্মের অপব্যবহার। যখন শাহজাহান চৌধুরী, ওনাদের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের একজন, তিনি যখন বলেন যে পুলিশকে তাদের কথায় উদ্বাস করতে হবে, তাদের কথায় গ্রেপ্তার করতে হবে, তাদের কথায় মামলা দিতে হবে, ওনাদের উপজেলা লেভেলের নেতাদের বাসায় গিয়ে সকালবেলা সারাদিনের কর্মসূচি জেনে প্রোটোকল দিতে হবে, এবং ভোটের ব্যাপারে তাদের যে ফ্যাসিবাদী আচরণ, সেটা কি নির্বাচনী দায়িত্বশীল কর্মসূচি ছিল? সেই দায়িত্বশীল কর্মসূচিতে ওনাদের হাইস্ট লেভেলের নেতারা এরকম দায়িত্বশীল কথা বলে, জামাত হলে এরকম দায়িত্বশীল। আর ওনারা বিএনপিকে দুর্নীতি নিয়ে, চাঁদাবাজ নিয়ে, বিএনপির দুর্বলতা যদি থাকে কেউ করে, সেইটা ওনারা বলার অধিকার রাখেন, ওনারা বলেন। আবার 71-এ যারা গণহত্যা চালিয়েছে, যে খুন হয়েছে, এদেশের মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, সেইখানে যারা জড়িত ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেই বিচার চাওয়াটা কি অন্যায়? সেটা বিএনপি আগে 2 দিন আগে চায় নাই, উচ্চকিত ছিল না বলে এখন উচ্চকিত হতে পারবে না, এমন তো কোনো কথা নাই। শেষ করব, আপনি এক সেই সংক্ষেপে সময় বলছেন যে অপরাধী না, তারা কোনো তাদের রাজনৈতিক বিবেচনায় ইয়া করা হচ্ছে, বিচার করা হচ্ছে, মাহফুজ ভাই, এক তখন আপনি সংক্ষেপে এখন এক 80 মিনিটে মনে হলো যে না বিচার এটার করতে হবে, প্রেক্ষাপট ভিন্ন, না তো আমিও বলি। এখন 80 মনে হয়েছে যে বিচার করতে হবে, তখন জামাতের মনে হয় না, যেই তখন সালাউদ্দিন কাদের চৌধুরী, ইয়া আব্দুল আলিম, যাদের ওদের তো ফাঁসি হয়েছে, তো বিএনপিরও বিচার করা উচিত। তো কারণ বিএনপি তো প্রথম হচ্ছে যে ইয়ার এই যে যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছে, যাদেরকে উপদেশ বানিয়েছে, তারা তো বড় বড় রাজাকারদেরকে আইনে আইনে তো জিয়াউর রহমান করছে। আপনি কি জিয়াউর রহমান বিচার করবেন? সেটা তো বলেন না। প্রথম কে বানাইলো মন্ত্রী? তাদেরকে কে? শাহ আজিজকে আনে বানাইলো? তাদের বিচার করেন মরণোত্তর, সেটা করেন না কেন? ওরা তো সাধারণ সেটা ক্ষমার মধ্যে পড়েছিল। ওরা সাধারণ জামাতের, ওরা সাধারণ ক্ষমতা পড়ে না। যারা খুন করেছে, রাজাকারের যে ধর্ষণ তালিকা করেছে, হয়েছে, রাজাকারের যে আপনার তালিকা আইনজীবী হয়েছে না? 10,000, আমাকে 10,000 শেষ রাজাকারের করুন। তালিকায় 37 জন জামাতের, আর 1000 ঊর্ধ্বে হচ্ছে বিএনপির, আর আপনি আইনজীবী 8,000 না? হচ্ছে যে আওয়ামী লীগের, সাধারণ আর সবকিছু জামাতের দায়। সাধারণ ক্ষমার লিমিট জানেন না? আমি বললাম তো, আপনি শাহজিজের নাম বলেন, হ্যাঁ। আব্দুর রহমান বিশ্ব, ওরা- ওনারা সাধারণ আমাকে ক্ষমার শেষ আওতায় করতে হচ্ছে, পড়ে না। আমাকে ওনারা রাজাকার, আর ওনারা খুনি এবং ধর্ষক, যেহেতু রাষ্ট্রপতি তারা তো বানাইছে মধ্যে পড়ে না। না, ওখানে যে তালিকা আপনি দেখেন তো, ওই সময় তো আজ এই যাদেরকে আপনি আজ খুনি আমাকে দর্শক শেষ করতে বলতেছেন, হচ্ছে, তারা কেউ আমাদের যেতে ছিল না। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সঙ্গে আলাপ হবে। দর্শক, আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 12টায়।